আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। সংকট সমাধানে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক সম্মেলন। আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের। কোরআন সুন্নাহর আলোকে একসাথে পথ চলার তাগিদ। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে সিআইডি। এবং খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে স্থায়ী জলাবদ্ধতা, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিক্ষার্থীদের পাঠদান, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দীর্ঘ ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। এরই মধ্যে দাতা সংস্থার আর্থিক সহায়তা কমে যাওয়ায় নানা দুশ্চিন্তা ও হতাশা ভর করেছে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে। পরদেশে না থেকে নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফিরতে চায় রোহিঙ্গারাও। এই সংকট সমাধানে কক্সবাজারে চলছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনে দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা শরণার্থীরা। সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বিগত আওয়ামী লীগ সরকার ৭ বছরে একজনকেও দেশে ফেরত পাঠাতে পারেনি। বরং নতুন করে একের পর এক ছোট বড় দলে বাংলাদেশে ঢুকেছে অনেক রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৩টি ক্যাম্পে অবস্থান করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এসে বারবার নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলেও তার বিন্দুমাত্র বাস্তবায়ন হয়নি দীর্ঘ ৮ বছরেও। ৮ বছর ফুরাইয়ারে তৈলে এখন আর ৮ বছর পর্যন্ত বনমারিকা চাই থাকিলাম দে হন অড্ডাহতো আর যাই বললা একখান ফতন দিহি আরিও তারা হন অড্ডাহতো বাড়াই লই দেন আর জুলুম গজ্জে হন অড্ডাহতো তারা আর বাড়াই আর লই দেন নাই। রেখানে যাইতে হদ দিয়ে তারা আর বেশি শুক্রিয়া করে কে আর দেশ আর তো ফিটুর আর তো যাইতে মনে হদ দিয়ে তোর লাই আর তো হে দেশ যাইতে মার ফেরর পয়েন্ট তাই কে হেন্ডিল্লা করি তাকি ভারি ভাঙ্গরি হনকদা দুশ্মনী হাসল ন ভাঙ্গরি তা পড়িব। আরাকান রোহিঙ্গা সোসাইটির নেতা মাস্টার মোহাম্মদ জুবায়ের জানিয়েছেন, বাংলাদেশে এসেও রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজ ৮ বছর ফুরাই দিও তারা আর সুকর বরে আর বাম্মারে খাইতে আর বাম্মারে গুলি মেজে আর ভাই বন্ধুরে ফুরা দিয়ে। রোহিঙ্গাদের জন্য দাতা সংস্থাগুলোর আর্থিক সহায়তাও আগের চেয়ে অনেক কমে গেছে। এরই মধ্যে অনেক এনজিও শিক্ষক সহ কর্মী ছাঁটাই শুরু করেছে। বিগত প্রায় ৭-৮ মাস ধরে যেটি সাংঘাতিক রকম ভাবে বাজেট কমে গেছে, দাতাদের টাকা পয়সা দেওয়ার বিষয়টি কমে গেছে এবং সেই ক্ষেত্রে জেআরপি যেটি জয়েন্ট রেসপন্স প্ল্যান সেটি রিভাইজ করতে বাধ্য হয়েছে। এবং আপনারা সাম্প্রতিক সময় জানেন যে ইউএন এর পার্টনার এনজিওরা যারা এখানে শিক্ষকদেরকে নিয়ে এডুকেশন সেক্টর চালাতো সেখানে অন্তত ১০০০-এর উপরে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক সম্মেলন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তহবিল বাড়াতে এবং তাদের মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠাতে আন্তর্জাতিক প্রয়াস জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে চলছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা ও সরকারের উচ্চপদস্থ নীতি নির্ধারকরা। আজ মূল অধিবেশনে যোগ দিতে কক্সবাজারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর সহযোগিতা চাইবেন। সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উখিয়ার ইনানী সেনাবাহিনী পরিচালিত বে ওয়াচ হোটেলে এই সম্মেলন চলছে।
উখিয়ার সম্মেলন স্থলের সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের 3 দিনের সম্মেলনের আজকে দ্বিতীয় দিন এবং আজকে একই সাথে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার 8 বছর পূর্ণ হলো। বিশেষ করে 2017 সালের 25 অগাস্ট যে মেগা ইনফ্লাক্স হয়েছিল রোহিঙ্গাদের, সেই দিবসটিও আজকে কিন্তু নানাভাবে বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে এবং আজকের যে ভেন্যু বেওয়াচেও কিন্তু আজকে সেই বিষয়টি বারবার ঘুরে ফিরে আসবে। গতকালকে এখানে যে আলোচনা হয়েছিল, বিশেষ করে গতকালকে পুরো ইভেন্টটি কিন্তু রোহিঙ্গারাই সঞ্চালনা করেছেন এবং রোহিঙ্গারাই কথা বলেছেন। সেই কথাগুলো শুনেছেন বিশ্বের অন্তত 40টি দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাপী যে বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে, জাতিসংঘের প্রতিনিধিরা এবং বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে ছিলেন। আজকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন এবং তিনিও কিন্তু আজকে বিশ্বব্যাপী যে রোহিঙ্গা ইস্যুটাকে কিভাবে আরো জোরদার করে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে দেয়া যায়, তাদেরকে প্রত্যাবাসন করা যায়, সেভাবে কিন্তু একটি আলোচনা হবে আজকে। এবং এটা কিন্তু আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে যে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে রোহিঙ্গা বিষয়ক, সেখানে অন্তত শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন, সেটারই কিন্তু একটা পূর্ব প্রস্তুতি এখানে হচ্ছে। গতকালকে সকল প্রতিনিধি, বিশ্বের প্রতিনিধিরা কিন্তু রোহিঙ্গাদের কথা শুনেছেন। আজকে সেই আলোচনার ভিত্তিতে একটি উপায় খোঁজার চেষ্টা করা হবে এই সম্মেলনে। যে এই সম্মেলনে কি হচ্ছে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করব। এদিকে মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস বিবৃতিতে প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিগড বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। 2017 সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে ছিল 4 লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া প্রতি বছর নতুন করে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে। সম্প্রতি নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গা সহ বর্তমানে 13 লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছেন বাংলাদেশে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, অতীত ভুলে কুরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে দুদেশের নাগরিকদের একসাথে সামনে এগিয়ে যাওয়া উচিত। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা নিয়ে ইসহাক দারের দাবির সাথে একমত নয় ঢাকা। দুদেশের মধ্যে এদিন একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্কের অচলাবস্থার বরফ গলানোর লক্ষ্য নিয়ে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে সাথে নিয়ে প্রাতরাশ বৈঠক করেন ইসহাক দার। এ সময় ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে দুই পক্ষ। দেশটির বাণিজ্যমন্ত্রী জানান, দ্রুত দুই দেশের মধ্যে চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। The company which will be following up with this route will inshallah soon be finalized within 2 months' time, and we'll be inshallah looking forward in connecting Bangladesh and Pakistan. সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ইসহাক দার। ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের বৈঠক। এরপর সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলুপ্তকরণ চুক্তি সই করে দুই দেশ। এছাড়া বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মদল গঠন, বাসস পাকিস্তান প্রেস কর্পোরেশন সহযোগিতা, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় সহ 5টি সমঝোতা স্মারক সই করা হয়।
পরে গণমাধ্যমের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন 1974 সালে প্রথমবার তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং 2002 সালে দ্বিতীয়বার সে সময়ের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ঢাকায় এসে 71-এর অমীমাংসিত বিষয়ে সমাধান করেছেন। The issue was resolved twice, 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, what our Islamic teaching, what the Holy Quran, what the Sunnah of Muhammad Sallallahu Alaihi Wasallam tells us, then you should have cleanest heart and move together, and we have we are a family. এদিকে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন 71-এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ প্রদান এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ার বিষয়ে নিজেদের অবস্থান আবারও পাক পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট করেছে ঢাকা। আনরিজলভড ইস্যুতে দুই দেশের একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না আসে। দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছে যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক ইজ করেছে, একদিনের মধ্যে ভিসা দিচ্ছে, ভিসা অন অ্যারাইভেলও কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে। প্রায় 13 বছর পর 2 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের মন্ত্রীরা। তাদের এই সফরের মাধ্যমে দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সার্ক পুনর্জীবনের উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বাড়ানো, যুব শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর উপর আলোচনা করেন তারা। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ডক্টর ইউনুসের দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ক্ষমতায়নের ভূমিকার প্রশংসা করেন তিনি। 13 বছর পর বাংলাদেশ সফরে আসা প্রথম পাক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসহাক দার প্রধান উপদেষ্টাকে জানান বাংলাদেশের সাথে নৌ ও আকাশ পথে সংযোগ বাড়াতে কাজ চালাচ্ছে তার দেশ। আশাবাদ জানান অক্টোবরের মধ্যেই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের ওপর শিক্ষার্থীদের আঁকা আর্ট অফ ট্রায়াম্ফ বই পাক উপপ্রধানমন্ত্রীকে উপহার দেন ডক্টর ইউনুস। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে দুদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পাক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। এর আগে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ প্রায় 13 বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোনো পাক প্রতিনিধি দলের সাক্ষাৎ। তাই শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হলেও এর গুরুত্ব ছিল অনেকটাই বেশি। পূর্ব নির্ধারিত সময়ের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় আসেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে 6 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিচুলেট করা, সেগুলি হয়েছে। জানান ইসহাক দার খালেদা জিয়া বৈঠকে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। ওনার সাথে ওনার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে,
সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। এর আগে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার। পরে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামাত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কি কি বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে তার বিরুদ্ধে জুলাই হত্যা মামলা ছিল। জানা গেছে, তৌহিদ আফ্রিদি রাজধানী যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি। গত বছর 1 সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী সহ 25 জনকে আসামি করা হয়। মামলার এজাহারে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। বছরের পর বছর ধরে পানিতে তলিয়ে আছে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। পরিবার নিয়ে এলাকা ছেড়েছেন অনেকে। স্বাস্থ্য জীবন ঝুঁকি নিয়ে অল্প কিছু পরিবার বসবাস করলেও শিক্ষার আলো থেকে বঞ্চিত গ্রামগুলোর শিশুরা। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। পানিতে তলিয়ে থাকা ডুমুরিয়ার সরকারি এসব বিদ্যালয়ে এভাবে চলছে শিশুদের পাঠদান। শ্রেণীকক্ষে পানি ওঠায় পাশেই মুরগির খামারে ক্লাস করছে শিক্ষার্থীরা। স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে নতুন আতঙ্ক, স্কুল ও রাস্তার পানিতে বিষধর সাপের আনাগোনা। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে শিশুদের স্কুল থেকে আনা নেওয়া করতে দুর্ভোগ হচ্ছে অভিভাবকদেরও। বাড়িতে অনেক পানি উঠছে, আমাদের স্কুলও ডুবে গেছে। আমরা মুরগির ফার্মে ক্লাস করি, ও অনেক সময় আসার সময় সাপ দেখি ভয় করে। আমরা আসার সময় বইয়ের ব্যাগ, জামাটা সব ভিজে যায়। এই স্কুলটা খুবই তলানো, আমাদের জলটা সরানোর জন্য একটা ব্যবস্থা করেন। এই যে নিয়ে আসবো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা পানি, কিভাবে আসবো? নিয়ে তো আসা সম্ভব না। পাঠদানের পরিবেশ না থাকলেও বিকল্প ব্যবস্থায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের উপস্থিতিও কম। এমন পরিস্থিতিতে স্কুল ভবনগুলোকে আশ্রয় কেন্দ্র করতে মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। প্লাবিত হওয়ার কারণে এই এলাকায় আসলে পাঠদানের পরিবেশটা খুব নষ্ট হয়ে গেছে। ফার্মে ক্লাস করাচ্ছি, ফার্মে ক্লাস করে আমরা শিক্ষা যতটুকু করার মতন সাধ্য মতন আমরা সেটা করছি। ডুমুরিয়া উপজেলার যে জলাবদ্ধতা, এটা আসলে একটা আমাদের মানব সৃষ্ট জলাবদ্ধতা। এখানে পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন খাল, বিল এগুলো বন্ধ। জলবদ্ধ ডুমুরিয়ার পানি নিষ্কাশনের প্রধান পথ শোলমারী নদীর 10 ভেন্টের স্লুইস গেট। এর সামনে জমে থাকা পলির কারণে পানি আটকে থাকছে রংপুর, গুটুদিয়া, রঘুনাথপুর ইউনিয়নে। এই সমস্যার সমাধানে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ঝরে পড়তে পারে অনেক শিক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে অনেকটা পিছিয়ে আছে সরকার। এমন বাস্তবতায় বিনিয়োগ জটিলতা কমানো ও সহজ নীতি কাঠামোর তাগিদ ব্যবসায়ীদের। এলডিসি থেকে উত্তরণ ও নবায়নযোগ্য জ্বালানি সংকট ও সম্ভাবনা নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির আলোচনা সভায় কথা বলেন বক্তারা। দেশে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও বেসরকারি খাতে আস্থা ফেরাতে আইনি বাধ্যবাধকতা, বৈদেশিক অর্থায়ন ও আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সিপিডির গবেষণা পরিচালক গোলাম মুয়াজ্জেম। এবারে আন্তর্জাতিক সংবাদ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দি বিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির। তিনি সতর্ক করেন, গাজা নগরী দখলের পরিকল্পনা বন্দীদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। গাজা সিটি দখল পরিকল্পনা নিয়ে আবারও উদ্বেগ জানান ইসরায়েলি সেনা প্রধান। তিনি বলেন, সেনাবাহিনী গাজা দখলে সক্ষম, তবে এই অভিযান জিম্মিদের জীবনের উপর মারাত্মক হুমকি তৈরি করবে। এর আগে সব জিম্মি মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে তিনি গাজা নগরী দখল ও এর বাসিন্দাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনাও চালিয়ে যেতে বলেন। এবারে খেলার খবর।
পঞ্চম বোলার হিসেবে টি-20 ইতিহাসে 500 উইকেট নেয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে এই অনন্য কীর্তি গড়েন বাংলাদেশের অলরাউন্ডার। একই সাথে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে 7000 রান ও 500 উইকেটের ডাবল পেলেন সাকিব। এই ফরম্যাটে 660 উইকেট নিয়ে সবার উপরে রশিদ খান, এরপর ডোনাইন ব্রাভো, সুনীল নারায়ণ আর ইমরান তাহির। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 8 বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। সংকট সমাধানে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক সম্মেলন, যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের। কোরআন সুন্নাহর আলোকে একসাথে পথ চলার তাগিদ। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে সিআইডি। এবং খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে স্থায়ী জলাবদ্ধতা, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিক্ষার্থীদের পাঠদান, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।